আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে মূলত যেই টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মূলত তোমাদের যারা এসএসসি তে বর্তমানে পড়তেছো, বিশেষ করে যারা 9-10 পড়তেছো এবং যারা হায়ার ম্যাথ নিছো, তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হইতে যেতেছে। কি কারণে? কারণ আজকে আমরা এই উচ্চতর গণিতের সবচাইতে ভাইটাল যে অধ্যায়, সবচাইতে গুরুত্বপূর্ণ যে অধ্যায় বীজগাণিতিক রাশি, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তোমরা যে আমাকে বল, মানে এই অধ্যায়ের গুরুত্বটা যে আসলে এত বেশি, তোমরা যে আমাকে কেউ বলে যে ভাই আমাকে হায়ার ম্যাথের এমন একটা চ্যাপ্টারের নাম বলেন যে চ্যাপ্টারটা যদি আমি পড়ি তাহলে আমি এসএসসি তে 100% কমন পাবো, তাহলে আমি অবশ্যই নির্দ্বিধায় বলবো যে বীজগাণিতিক রাশি। ঠিক আছে, তো বন্ধকের গলি মিস হবে, বাট এখান থেকে মানে মানে প্রশ্ন মিস যাবে না, ব্যাপারটা যেরকম। আর এই অধ্যায়টা একাধারে অনেকের কাছে অনেক কঠিন লাগে, আবার অনেক কাছে সহজ লাগে। ঠিক আছে, তো আজকে তুমি যদি আমার ক্লাসটা করে থাকো তাহলে তোমার কাছে অবশ্যই অবশ্যই ক্লাসটা মানে এই অধ্যায়টা অনেক ইজি মনে হবে। ঠিক আছে, কারণ আমি একদম বেসিক টু অ্যাডভান্স যতটুকু দরকার হয় ততটুকু কভার করার চেষ্টা করবো এবং টাইপ ওয়াইজ ম্যাথ গুলো করানোর চেষ্টা করবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকে আমাদের এই অধ্যায়টা। তো অধ্যায়টার নাম হচ্ছে বীজগাণিতিক বীজগাণিতিক রাশি। তো যে কোনো কিছু শুরু করার আগে তার সংজ্ঞাটা, প্রপার সংজ্ঞা জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো চলো আমরা সংজ্ঞাটা আসলে জেনে নিই। বীজগাণিতিক রাশি হলো এমন এক ধরনের রাশি যা কিছু অঙ্ক, ব্র্যাকেটে সংখ্যা লিখতে পারো, কিছু অঙ্ক চলক, যেমন যেমন এক্স ওয়াই জেড, আমরা বিস্তারিত আলোচনা করবো এইসব টপিকগুলো নিয়ে, মানে এই পদগুলো নিয়ে, এবং গাণিতিক চিহ্নের সমন্বয়ে গঠিত। দেখো, আমরা বীজগাণিতিক রাশির খুব সুন্দর একটা সংজ্ঞা শিখে ফেলবো, যে বীজগাণিতিক রাশি হলো এমন এক ধরনের রাশি যা কিছু অঙ্ক বা সংখ্যা চলক, যেমন এক্স ওয়াই জেড, এবং কিছু গাণিতিক চিহ্নের সমন্বয়ে গঠিত। একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন 5x+7, 5x+ কত? 7। এটা হচ্ছে এক্স চলক বিশিষ্ট একটা সমীকরণ, বীজগাণিতিক সমীকরণ বা বীজগাণিতিক রাশি। এটাকে আমরা চাইলে এফ অফ এক্স দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারি। যে এটা কিসের ফাংশন? এটা হচ্ছে একটা এক্স এর ফাংশন, অর্থাৎ চলকটা হচ্ছে এক্স এর চলক হবে, এবং এই চলকটা যেহেতু এক্স এর চলক, সেটা আমরা বলতে পারি যে এটা কি বলবো, যে তোমার হচ্ছে গিয়া একটা চলক এখানে আছে, একটা চলক বিদ্যমান এখানে আছে। তো এখানে যেটা বলা যাচ্ছে যে আমরা প্রথমে বলছিলাম যে কিছু অঙ্ক থাকবে, যেমন 5, 7, এই হচ্ছে অঙ্ক, এক্স হচ্ছে চলক, আর কিছু গাণিতিক চিহ্ন, যেমন প্লাস একটা গাণিতিক চিহ্ন। বোঝা গেছে? সংজ্ঞাটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আশা করি ক্লিয়ার হয়েছে। তো এই সংজ্ঞা রিলেটেড আমরা কিছু মানে কিছু টার্মিনোলজি পড়ার চেষ্টা করবো। কি কি সেই টার্মিনোলজি? প্রথমে আসি পদ, প্রথমে আসি পদ, তারপর হচ্ছে চলক, তারপর হচ্ছে সহগ, তারপর হচ্ছে ধ্রুবক। মানে আমরা একটা উদাহরণ থেকে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবো। পদ কি জিনিস? পদ হচ্ছে এই যে 5x আর 7, এটা হচ্ছে প্রতিটা এক একটা করে কি পদ। তাহলে আমি বলতে পারি যে 5x7 এরা প্রত্যেকে কি একটা করে পদ, 5x একটি করে পদ। আর চলক কি জিনিস? চলকের খুব সুন্দর একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে যেটার মান চেঞ্জ হতে পারে, যেটার মান ভ্যারি করতে পারে। চলক এর ইংরেজি নামটা হচ্ছে ভ্যারিয়েবল, যেটার মান ভ্যারি করতে পারে সেটাই মূলত হচ্ছে চলক। তাহলে দেখো যে 5x+7, এখানে আমি এক্স এর বিভিন্ন মান যদি বসে তাহলে এটা একটা বিভিন্ন মান আসবে না? এক্স এর মান যদি 1 বসে তাহলে একটা মান আসবে, এক্স এর মান যদি 2 বসে তাহলে কি একটা মান আসছে। তার মানে এখানে আমি চাইলে এক্স এর বিভিন্ন মান আমি দিতে পারি, এই জন্য এটাকে বলা হচ্ছে চলক। তাহলে এক্স হলো একটি
চলক। তাহলে সহগ কি জিনিস? মনে রাখবা যে চলকের সাথে যেটা থাকে সেটাই হচ্ছে সহগ। তাহলে চলকের সাথে কি আছে? 5। তাহলে 5 একটি সহগ। 5 একটি কি সহগ, যেহেতু চলকের সাথে থাকে সেজন্য এটাকে বলা হচ্ছে সহগ, চলকের সাথে আছে। আর ধ্রুবক কি জিনিস? যার সাথে চলক নেই, যার সাথে কি চলক নেই, মানে চলক মুক্ত, সেটাকে বলা হচ্ছে ধ্রুবক। যেমন 7, 7 হলো কি ধ্রুবক। 7 হচ্ছে ধ্রুবক। এটা মজার বিষয় কি জানো? যে কোনো বীজগাণিতিক রাশির যে পদগুলো বলতেছি না, যে প্রত্যেকটা পদ, এই প্রত্যেকটা পদের একটা সাধারণ ফরম্যাট আছে, যে সাধারণ ফরম্যাটের মাধ্যমে আমরা এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারি। যেমন সাধারণ পদ যদি বলি আমি, সাধারণ পদ কত হবে? সাধারণ পদ তাহলে কত হবে? সি এক্স টু দি পাওয়ার পি। দেখো এই সাধারণ পদ, এটাকে আমি একটু লিখে রাখি, সাধারণ পদ। এটা কিন্তু আমি একটু বিশ্লেষণ করি, মানে এটাকে সিঙ্গেল পদ ধরছি আমি, এটাতে আমি বিশ্লেষণ করি। তাহলে দেখো এই এক্স হচ্ছে চলক, এই এক্স হচ্ছে চলক, এবং সি হচ্ছে এই এক্স চলকের সহগ, আর পি হচ্ছে তার কি পাওয়ার বা ঘাত, এটাকে বলা হচ্ছে ঘাত। পাওয়ার বা ঘাত, এটা বিভিন্ন নাম আছে, পাওয়ার, ঘাত অথবা সূচক। এই পি এর বিভিন্ন নাম আছে, ঘাত অথবা পাওয়ার অথবা সূচক। আর এই সি হচ্ছে সহগ, এই সি হচ্ছে কি সহগ। দেখো আমরা যে এটা একটু চিন্তা করি, তাহলে আমরা কি দেখবো? এই 5x যদি আমরা চিন্তা করি, তাহলে দেখবো কি 5x টু দি পাওয়ার 1, কোনো কিছুর উপর 1 মানে অ্যাকচুয়ালি সেটাই হয়। তাহলে দেখো এক্স একটা চলক, এক্স এর সাথে যেটা আছে সেটা কি সহগ, তার মানে এখানে সি কত? সহগ। আর 1 হচ্ছে তার কি পাওয়ার, তাহলে এখানে পি এর মান কত আসবে? কত আসবে? 1 আসবে। এখন বলতে পারো ভাই তাহলে এটার সাথে এটা মিলান দেখি। হ্যাঁ, এটাও কিন্তু আছে, এটা এখানের মতো এক্স আছে, বাট সেই এক্সট্রার পাওয়ার কত? সেই এক্সট্রার পাওয়ার হচ্ছে 0। আর কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে সেটা ভ্যালু কত হয়ে যায়? 1। তাহলে আমাকে বলো যে এই 7 এর সাথে কি আছে? তাহলে 7x টু দি পাওয়ার 0। তার মানে যে কোনো সাধারণ পদকে আমরা সি এক্স টু দি পাওয়ার পি আকারে লিখতে পারি। বোঝা গেছে কি? বোঝা গেছে? যে কোনো বীজগাণিতিক রাশির মধ্যে, যে কোনো বীজগাণিতিক রাশির মধ্যে তার যে পাওয়ারটা থাকে সেটা আমরা কি করতে পারি? আইডেন্টিফাই করতে পারি এই সাধারণ পদ দ্বারা। বোঝা গেছে? এতটুকু ক্লিয়ার? এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো, একটু লেখা রাখো যে বিস্তারিত আসতেছে, বিস্তারিত আসতেছে, ঠিক আছে? বিস্তারিত আসতেছে এরপরে। সো আমার আশা করি বীজগাণিতিক রাশি সম্পর্কে আমাদের ইন টোটাল যে আমাদের যে ধারণাটা সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? তো বীজগাণিতিক রাশি যদি হয়ে যায়, বীজগাণিতিক রাশি যদি হয়ে যায়, তাহলে আমরা শিখবো হচ্ছে বহুপদী। তাহলে বহুপদী কি? বহুপদী হলো একটি বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি। বহুপদী হলো একটি বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি যেখানে চলকের পাওয়ার বা ঘাত বা সূচক, তুমি যেই নামে বলো না কেন, যেখানে চলকের পাওয়ার বা ঘাত বা সূচক অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। তো আশা করি অঋণাত্মক পূর্ণ সংখ্যা কি তোমরা জানবা, আর যদি না জেনে থাকো তাহলে সেটা বলে দেই। এই অঋণাত্মক পূর্ণ সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে শূন্য সহগ, শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? শূন্য সহ সকল ধনাত্মক
পূর্ণ সংখ্যা। তার মানে 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, বাট এটা কখনোই নেগেটিভ হওয়া যাবে না, এটা কোনো ভগ্নাংশ হওয়া যাবে না। তার মানে এটার ক্রাইটেরিয়া কি? এটার ক্রাইটেরিয়াই হচ্ছে যে অবশ্যই এর যে সূচকটা বা এর যে পাওয়ার, চলকের যে পাওয়ার, সেটা অবশ্যই কি হইতে হবে? ধনাত্মক হইতে হবে। অবশ্যই কি হইতে হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। 0 হলেও কোনো অসুবিধা নাই। তাহলে আমরা এক্সাম্পল থেকে আমরা একটু আগে যেটা শিখছিলাম 5x + 7, তাহলে 5x আমরা একটু খেয়াল করি যে চলকের পাওয়ার কি, পাওয়ার কি তাহলে অঋণাত্মক? হ্যাঁ, অঋণাত্মক। কি কারণে? কারণ এখানে পাওয়ার কত? 1, আর 1 হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যার আন্ডারে পড়ে। এই বোঝা গেছে? তো এখন এটাকে আমি তাহলে কি বলতে পারি? এটাকে আমি চাইলে বীজগাণিতিক রাশি প্লাস আমি কি বলতে পারি? বহুপদী। তার মানে আমি বলতে পারি যে সকল বহুপদী এক ধরনের বীজগাণিতিক রাশি, বাট সকল বীজগাণিতিক রাশি কিন্তু বহুপদী না। কি কারণে? দেখো, আমি যদি এটাকে 5√x + 7 দেই, তাহলে এটা কিন্তু বীজগাণিতিক রাশি। এটা কিন্তু কি হবে? বীজগাণিতিক রাশি। কারণ বীজগাণিতিক রাশির যে সংজ্ঞা, এটাকে ফুলফিল করছে, যে চলক আছে, এর সহগ আছে, মানে চলক আছে, সংজ্ঞা আছে, এবং কিছু গাণিতিক চিহ্ন আছে, তাহলে এটা ফিল করবে। কিন্তু এটা কিন্তু তখন আর বহুপদী হবে না। কি কারণে? কারণ এর চলকের যে পাওয়ারটা, সেটা কিন্তু ভগ্নাংশ হয়ে গেছে। অনুরূপভাবে এই চলকের পাওয়ার যদি আমাদের মাইনাস হয়, তাও কিন্তু কি হবে না? এটা আমাদের বহুপদী হবে না। তাহলে আমি বলতে পারি যে এটা কি বহুপদী? উত্তর হচ্ছে না। তবে এটা কি বীজগাণিতিক রাশি। আশা করি বহুপদী জিনিসটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা আসলে একটু বিস্তারিতের মধ্যে যাই, যে আমরা তো এতক্ষণ শিখলাম যে একটা চলক, এমন কি হইতে পারে না যে 2টা চলক থাকতে পারে, 3টা চলক থাকতে পারে, 4টা চলক থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আসলে তার সহগটা কি হবে, তার মাত্রাটা কি হবে, সেটা একটু চলো আমরা জেনে নিই। তো আশা করি আমাদের বীজগাণিতিক রাশি আর বহুপদী সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছে। তো আমি একটু চেক করি আমার ভিডিওটা হচ্ছে কিনা। হ্যাঁ, ভিডিও খুব সুন্দর মতে হচ্ছে। ওকে, তাহলে আশা করি আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে, বুঝে গেছে। তো চলো আমরা এখন একটু ডিবেট ঢুকি, যে এক চলকের বহুপদী হলে কি হবে, 2 চলকের বহুপদীর মাত্রা হলে কি হবে, সেটাকে আমরা জানার চেষ্টা করি। বহুপদী আমি 3 চলক মতো রাখলাম, যেহেতু বইয়ে 3 চলক বলতে আছে, তোমরা চাইলে 4, 5, 6 ইত্যাদি করতে পারো। ঠিক আছে? তো আমরা একটা উদাহরণ নেই, যে এক চলক, আমাদের সেই ফেভারিট উদাহরণ 5x + 7। তাহলে এখানে কয়টা চলক আছে? অবভিয়াসলি একটা চলক আছে। তাহলে একটা চলক যদি থাকে, তাহলে এটা সাধারণ পদ কি হবে? cx⁻p। cx⁻ কত? p। এখন প্রশ্ন করতে পারো, ভাই আপনি এখানে একটা চলক দিচ্ছেন, বাট পাওয়ার 1 দিচ্ছেন, অনেকগুলো পাওয়ার বেশি অসুবিধা রেখে। তাহলে একটা কাজ করি, আমরা একটু অনেকগুলো পাওয়ার দিই, যেমন 5x³ 7x + 9। আমরা এই উদাহরণটা, যে এটাও কিন্তু এক চলক বিশিষ্ট, বাট এখানে কি অনেকগুলো, মানে এখানে কিন্তু চলকের ঘাতের ভিন্নতা আছে। যেমন এই চলকটার পাওয়ার কত? 1, এই চলকটার পাওয়ার কত? 3। তাহলে আমরা সেই আগের মতোই এর সাধারণ পদ কত হবে? cx⁻p। এখন cx⁻p, আগের বার আমাদের যেহেতু একটা ঘাত ছিল, আমাদের কোনো টেনশন ছিল না চলক এর মাত্রা সহ কি সেটা নির্ণয় করতে। তবে এটাকে এবার কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে। কি খেয়াল? যে এই cx⁻p এর মধ্যে যেই p এর ভ্যালুটা সবচেয়ে বেশি, অর্থাৎ যেই চলকের p এর মানটা সবচেয়ে বেশি, অর্থাৎ যার পাওয়ার সবচেয়ে বেশি, তো আমি দেখবো যে এখানে x এর মধ্যে পাওয়ার একটা 3 আর একটা কত? 1। তাহলে অবভিয়াসলি আমরা কাউন্ট করবো কাকে? এইটাকে। তাহলে এইটার যে পাওয়ার, সেটাকে আমি বলবো কি, যে এটা এত ঘাত বিশিষ্ট একটা বহুপদী, অর্থাৎ এইটা তখন প্রায়োরিটি পাবে। বোঝা গেছে? যে যেহেতু cx⁻p, তার মানে এখানে পাওয়ার কত? 3 আছে, তার মানে এটাকে নিয়ে সকল কাজকর্ম চালিতে হবে। তাহলে আমি কি বলতে পারবো, যে এটা একটা কি বলবো, যে এটার ঘাত কত, বা এই বহুপদের ঘাত কত? 3 ঘাত বিশিষ্ট। তাহলে এটা তাহলে আমার কি বলতে পারি, যে সহগ কত? সহগ কত? এই x³ এর যে সাথে থাকে সেটা। আর এটার মাত্রা কত হবে? মাত্রা কত হবে? মাত্রা আর কিছুই না, সবচেয়ে পাওয়ার যার বেশি সেটাই কি মাত্রা রিলেট করবে। তাহলে কত হবে? 3। আর আবার সে একই কথা ধ্রুবক, তাহলে কি? ধ্রুবকটা আসলে কনস্ট্যান্ট জিনিস, ধ্রুবকটা আসলে কনস্ট্যান্ট জিনিস, যার মধ্যে কোনো চলক নেই, সেই মূলত ধ্রুবক হবে। তাহলে কত ধ্রুবক? 9। ধ্রুবক কত? 9। এই বোঝা গেছে? স্যার কোনভাবে 2 চলক বিশিষ্ট একটা বহুপদী আমরা নেই, আমরা যদি নেই, মনে করো যে 7x² y
প্লাস 9y প্লাস হচ্ছে 3, 9 প্লাস কত 3। তাহলে এটা একটা আমি দেখতেছি যে দুই চলক বিশিষ্ট, কি কারণে, কারণ এখানে x আছে y আছে, তাহলে দুই চলক বিশিষ্ট একটা বহুপদী। তাহলে সেটাই যদি হয় তাহলে এর সাধারণ পদ কিরকম হবে, আর কিছুই না, x টু দি পাওয়ার p y টু দি পাওয়ার q, জাস্ট এতটুকুই, জাস্ট এতটুকুই, যে এখানে কি ছিল, জাস্ট c x টু দি পাওয়ার p, এখানে কত হবে c x টু দি পাওয়ার p y টু দি পাওয়ার q। এই বুঝে গেছে? আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারতেছো। ওকে, কারণ আমি খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে এখন বলো, এটার মাত্রা তাহলে কত হবে? এটার মাত্রা খুবই সহজ জিনিস। এই যে পাওয়ার যেটা দেখতেছে, এই পাওয়ার যেটা জাস্ট যোগ করতে হবে পি প্লাস কিউ। পি প্লাস কত কিউ, তোমরা আগে দেখবা যে এক্স টু দি পাওয়ার, যে কোনো পদ তুমি নিবা সেই পদের এক্স টু দি পাওয়ার পি এবং কিউ যোগ করে দিবা, যার সবচেয়ে বেশি হবে সেটা কি, ওই বহুপদীর মাত্রা। তাহলে আমরা এটাকে যদি ধরি তাহলে কত হবে, 2 আর 1 যোগ করলে কত হবে 3, এটার কত হবে শুধুমাত্র একটা, তার মানে 1। তার মানে এখানে আসলে অ্যাকচুয়ালি মাত্রা হবে 2 প্লাস 1 ইকুয়াল টু 3। যেহেতু মাত্রা 3 পাইছি এবং এটা কোন পদে, এই পদে, তাহলে এই পদের যে সহগ সেটাকে আমি নিতে হবে। তাহলে সহগ কত হবে, সহগ হবে 7। আর ধ্রুবক, ধ্রুবক আমাদের চলকবিহীন যেটা সেটা। এই বোঝা গেছে? এই জিনিসটা সহজ না? হ্যাঁ, আসলে খুব সহজ। তাহলে আমরা এখন 3 চলক বিশিষ্ট ধরে নেই। তাহলে 9 এক্স কিউ ওয়াই স্কোয়ার জেড প্লাস 9y 9 এক্স স্কোয়ার পাই ওয়াই স্কোয়ার সমান 10। তাহলে এখানে আমি আরেকটা বহুপদী নিয়েছি, যে বহুপদীটা আমি দেখতে পাচ্ছি যে কয় চলক বিশিষ্ট, 3 চলক বিশিষ্ট, কারণ এখানে এক্স ওয়াই জেড আছে। তাহলে এর সাধারণ পদটা কি হবে, সেই একের মতো সি এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউ জেড টু দি পাওয়ার আর। হ্যাঁ, আসলে তোমরা বুঝে গেছো যে আসলে আমাকে এখন মাত্রাটা কিভাবে বের করতে হবে। যে পদের এই পি প্লাস কিউ প্লাস আর এর যোগফল হচ্ছে বেশি হবে, সেটা কি হবে, ওই বহুপদীর মাত্রা। তাহলে আমরা যদি দেখি তাহলে 3 2 আর 1 যোগ করলে কত হবে 3 4 5 6, আর এখানে কত, এখানে আসলে 2, এখানে কত 2, তার মানে অ্যাকচুয়ালি এখানে মাত্রা কত হবে 6। তাহলে এই পদের সহগ কত হবে, সেটাই মূলত আমাদের কাঙ্ক্ষিত সহগ 9। আর ধ্রুবক কত, ধ্রুবক হচ্ছে আমাদের 10। ধ্রুবক কত আমাদের 10। এই বোঝা গেছে? তোমাদের একটা টুইস্ট, একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে বলে দিছি, আমি কিন্তু এখানে বলে দিছি যে এখানে এটা হচ্ছে চলক, মানে এক্স ওয়াই জেড বিশিষ্ট একটা, মানে চলকের একটা কি বহুপদী, অর্থাৎ এই বহুপদীর মধ্যে এক্স ওয়াই জেড সবগুলা কি চলক। বাট আমি যদি তোমাদের বলতাম যে এফ অফ এক্স বিশিষ্ট একটা ফাংশন, যেখানে কিনা 2x স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 5, ওয়াই প্লাস কত 5, তাহলে বলো তো দেখি এখানে কি গণনা করতেছে। এখানে আমি কিন্তু বলে দিয়েছি যে এই বহুপদীটার চলক কত এক্স, যদিও আমরা একটু আগে কি বলছিলাম যে এখানে এক্স ওয়াই যেটা আছে তার বিরুদ্ধে চলক, বাট আমি কিন্তু এবার বলে দিয়েছি যে এখানে এক্স চলক শুধুমাত্র এক্স হবে, আর বাদ বাকি যা থাকবে তাকে ধ্রুবক আকার চলে যাবে। তাহলে বলো তো এর মাত্রা তাহলে কত হবে, এর মাত্রা হবে 2, কারণ চলকের যে পাওয়ার সেটার মূলত কি হবে মাত্রা হবে। আর সহগ কত হবে, সহগ হবে 2, বাট ধ্রুবক কত হবে কদি, ধ্রুবক কত হবে, ধ্রুবক কোনটা হবে, আমি কি বলছিলাম যে চলক বিহীন যেটা সেটা হবে কি ধ্রুবক। তার মানে 5 তো আগে থেকে চলক বিহীন, ওয়াই এর মধ্যে কি চলক আছে না, এর মধ্যে কিন্তু এক্স নাই, তার মানে এটা কি হবে, এটাও কিন্তু ধ্রুবকের আন্ডারে পড়বে, তার মানে অবশ্যই ওয়াই প্লাস কত 5। এই বোঝা গেছে, বোঝা গেছে? তো কোনোভাবে তুমি এখন এটা এক্স দিয়ে করতে পারো, ওয়াই দিয়ে করতে পারো, আমি যদি মনে করো জেড দিয়ে করতে পারো, তোমাদের এখন যেটা ইচ্ছা। ঠিক আছে, তোমাকে কোশ্চেনে যেটা বলে দিবে যে কোনটা চলক, আর বাদ বাকি যদি না থাকে তাহলে সেটা কি ধরে নেবো, আমি চলক ভিন যেটা সেটা আমি ধরে নেবো ধ্রুবক। তো আশা করি জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে, আশা করি তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়েছে। আমাদের বিভিন্ন 1 চলক 2 চলক 3 চলকে দেখলাম, তোমরা চাইলে এটা 4 চলক বিশিষ্ট করতে পারো, 5 চলক বিশিষ্ট করতে পারো, তোমরা এখন যে কোনো চলক বিশিষ্ট এটা করতে পারো। ঠিক আছে, সো এরপর আমরা দেখি যে বহুপদীর যোগফল বিয়োগফল গুণফল এবং ভাগফলটা আসলে কি হয়। একটা জিনিস লিখে রাখো যে দুইটা বহুপদীর
দুইটি বহুপদীর যোগফল বিয়োগফল গুণফল সর্বদা বহুপদী হবে। ঠিক আছে, দুইটা বহুপদীর যোগফল বিয়োগফল গুণফল সর্বদা কি হবে? বহুপদী হবে। যেমন একটা উদাহরণ দিয়ে দেই, 5x + 7 এটাকে ধরলাম পি অফ এক্স একটা বহুপদী, আর কিউ এক্স একটা বহুপদী, যেখানে মনে করছে 2x + 9। এই হচ্ছে আমাদের দুইটা বহুপদী। আর এই দুইটা বহুপদী যদি যোগ করতে চাই তাহলে কিরকম হবে? 5x + 7 + 2x + 9। তাহলে আলটিমেটলি কত আছে? 5 আর 2 যোগ করলে হবে কত? 7x, আর এটা যোগ করলে হবে কত? 16। তাহলে নিঃসন্দেহে এটা একটা বহুপদী, রাইট? তো অনুরূপভাবে তুমি যদি বিয়োগ করো, px - qx সমাধান কত হবে? 5x + 7 - 2x - 9। তাহলে আলটিমেটলি কত হবে? 3x - কত? 2। তাহলে অবভিয়াসলি এটা একটা কি বহুপদী হবে। বুঝা গেছে? এটা একটা বহুপদী হবে, কারণ বহুপদীর সকল শর্ত মেনটেন করছে। অনুরূপভাবে গুণফল যদি দেখি, px গুণন qx, তাহলে কত হবে? 5x + 7 2x + 9। তাহলে গুণ করো, তাহলে 5x আর 2x গুণ করলে কত? 5 × 10 x² + 5 × 9 45x + 7 দিয়ে গুণ করো, 7 × 14x + 7 × 9 63। তাহলে আলটিমেটলি 10x², আর এটা যদি যোগ করে তাহলে কত হবে? 5 আর 4 হচ্ছে 9, 4 আর 1 5x, আর এখানে কত? 63। তার মানে এটাও একটা কি বহুপদী। বাট আমি যদি ভাগ করতে চাই তাহলে সেক্ষেত্রে কি হবে? সেটা একটু দেখো। আমি যদি ভাগ করতে চাই, সাপোজ আমি একটা বহুপদী নিলাম, যে বহুপদীর হচ্ছে x²। সাপোজ, মানে সহজ করে বোঝানোর জন্য, এই জন্য আগের উদাহরণটা আমি টানলাম না, আমি সহজ করে বোঝানোর জন্য বলতেছি। সাপোজ আমি একটা বহুপদী নিলাম p of x কত? x², আর q of x এটা হচ্ছে x3, রাইট? এখন দুইটা বহুপদী যে ভাগ করি, px / qx, তাহলে কত হয় বলতো? x² x3। তাহলে আলটিমেটলি কত? ভয়ঙ্কর জিনিস ঘটে গেছে। x এর পাওয়ার কত চলে আসছে? x এর পাওয়ার কিন্তু নেগেটিভ চলে আসছে। মানে কি, আমাদের যে মূল যে শর্ত ছিল সেই শর্ত কিন্তু ফিল আপ করে না। আমাদের শর্ত কি ছিল? যে অবশ্যই অঋণাত্মক হইতে হবে, শূন্য হলেও কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে কত চলে আসছে? ঋণাত্মক মান চলে আসছে। তার মানে এটা বহুপদী না, বহুপদী নয়। ওকে, হ্যাঁ কি না? তার মানে এই ভাগফল বহুপদী হইতে পারে, আবার না হইতে পারে। হ্যাঁ, এটা তো হইল না। এখন কোনোভাবে যদি ট্রাই করি, সাপোজ px of x, মানে p of x এটা হচ্ছে x⁴, p of x q of x এটাকে আমি ধরলাম মনে করো x²। এখন যদি আমি ভাগ করি, p of x ভাগ q of x, তাহলে কত আসছে? x⁴ x², তার মানে কত? x²। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে বহুপদীর ভাগফল, দুইটা বহুপদীর ভাগফল বহুপদী হইতেও পারে, নাও হইতে পারে। বুঝা গেছে? অনেক সময় এটা ওই যে আমাদের বহু নির্বাচনী গুলো প্রশ্ন আছে না, মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে 1 ও 2 না 2 ও 3, এই টাইপের কোশ্চেন এটা আসতে পারে। যে বহুপদীর যোগফল কি বহুপদী হবে? হ্যাঁ হবে। বহুপদীর গুণফল কি বহুপদী হবে? হ্যাঁ হবে। বাট বহুপদীর ভাগফল এটা কি বহুপদী হবে? এটা কিন্তু রাইট না। একই সাথে বলতে হবে এটা বহুপদী হইতেও পারে, নাও হইতে পারে। বোঝা গেছে? আশা করি জিনিসটা ক্লিয়ার। বোঝা গেছে? তবে এবার আসো আমাদের বহুপদীর যোগ আর বিয়োগের ক্ষেত্রে আসলে মাত্রা নিয়ে খুব বেশি একটা প্যারা খাওয়া লাগে না। প্যারা খাওয়া লাগে হচ্ছে মূলত গুণ আর ভাগ নিয়ে। গুণফলের ক্ষেত্রে লেখো, গুণফলের ক্ষেত্রে মাত্রা, গুণফলের ক্ষেত্রে মাত্রা ও সহগ কি হবে? আমরা খুব সুন্দর মতো করে জিনিসটা লিখে দিই যে মাত্রা কত হবে?
মাত্রা কত হবে? মাত্রা হচ্ছে পি অফ এক্স যোগ কিউ অফ এক্স এর মাত্রা, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি এর যে মাত্রা পাবো এবং ইন্ডিভিজুয়ালি এর যে মাত্রা পাবো এই মাত্রা দ্বারা আমরা গুণ করে যোগ করে দেবো। তাহলে কি হবে? আলটিমেটলি বহুপদীর যে গুণফলটা করলাম আমি সেই গুণফলের মাত্রা পেয়ে যাবো। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। কারণ এটা ফিরে লেখো, সহগ কত হবে? সহগ হচ্ছে পি অফ এক্স এর সহগ গুণন কিউ অফ এক্স এর সহগ। কোনো টেনশন নেই, আমরা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তোরা ভাই, কোনো টেনশন নাই। পি অফ এক্স নাও একটা 3x² + 2 একটা বহুপদী, অন্যভাবে কিউ এক্স এটা মনে করো যে 5x³ + 7। এখন দেখো তুমি যেটা গুণ করো তুমি অবশ্যই পারবে, এটা কোনো অসুবিধা নেই, এই দুইটা গুণ করে আলটিমেটলি বের করতে পারবে। কিন্তু এমসিকিউ যদি আসে তাহলে সেক্ষেত্রে আমরা খুব চট করে বের করতে পারবো যে এটা মাত্রা কত, এটা মাত্রা কত। দেখো এই বহুপদীর মাত্রা কত দাও, এটা আরেকটু সুন্দর করে দিই, দাও 2x² + 9 দিই। দেখো এই বহুপদীর মাত্রা কত? x³ মানে এই যে আমাদের যে মাত্রা বেশটা পচে রাখো 5x³, অনুপাবে এটা কত 3x²। তাহলে এদের ইন্ডিভিজুয়াল মাত্রা কত? 3 আর 2। তাহলে 3 আর 2 যোগ করবো কত হবে? 5। আর সহগ কত হবে? এর মাত্রা আর এর মাত্রা গুণ করে দেবো, তাহলে এর সহগ আর এর সহগ গুণ করে দেবো, তাহলে 3 আর 5 গুণ করলে কত হবে? 3 × 5 = 15। তাহলে দেখো গুণ করে বের করা আর হচ্ছে এইভাবে বের করা কত সহজ, হ্যাঁ কিনা? এই বুঝে গেছেন? তবে এটা অনেক সময় মনে নাও থাকতে পারে, তবে আমি তোমাকে একটু শর্টকাট বলে দিই। তোমরা এটা চিন্তা করতো, আমরা যে এর সাথে গুণ করি সর্বোচ্চ পাওয়ার কার সাথে প্রতিষ্ঠ হওয়া সম্ভব? এইটার সাথে, এই পদের সাথে এই পদ গুণ করলে কি সর্বোচ্চটা মানে পাওয়া সম্ভব না, হ্যাঁ কিনা? তাহলে এই পদের সাথে এই পদ তুমি গুণ করো, তাহলে আলটিমেটলি কি হয়? দেখো 3 × 5 = 15, আর এই যে x² আর x³ যদি গুণ হয় তাহলে আলটিমেটলি এই পাওয়ারটা যোগ হয়ে যায় না? তো এটাই মূলত আমাদের সেই কিন্তু পদ। তো অনেক সময় যে তোমাদের খেয়াল না থাকে যে আসলে যোগ করবো না বিয়োগ করবো, কোনটা কি করবো, তাহলে সেক্ষেত্রে তোমরা একটু মনে রাখতে পারো যে এর মাত্রা বিশিষ্ট যে পদ আর এর মাত্রা বিশিষ্ট যে পদ, এই পদটা আমরা গুণ করে দেবো। গুণ করে আলটিমেটলি কত আসবে? 15x³ 15x² 5, তারপরে 15 হবে আমার সহগ আর 5 হচ্ছে আমাদের কি মাত্রা। এই বোঝা গেছে? বোঝা গেছে, বোঝা গেছে, বোঝা গেছে। এখন তাহলে গুণফলের ক্ষেত্রে গেল, আবার ভাগফলের ক্ষেত্রে কত হবে? দেখো ভাগফলের ক্ষেত্রে কত হবে, দেখো ভাগফলের ক্ষেত্রে তাহলে আবার সে একই কথা, পি অফ এক্স তাহলে ভাগফলের ক্ষেত্রে মাত্রা তাহলে কত হবে? মাত্রা এটা কত হবে? পি অফ এক্স এর মাত্রা মাইনাস কিউ অফ এক্স এর মাত্রা, সহগ কত হবে? পি অফ এক্স এর সহগ বাই কিউ অফ এক্স এর সহগ, হ্যাঁ কিনা? তাহলে খুব সহজে উদাহরণ দরকার, পি অফ এক্স 5x³ + 9x + 2, আর কিউ এক্স একটা নাও, মনে করো যে 7x² + 3x + 9। তাহলে এর মাত্রা তাহলে কত হবে? px বাই qx এর মাত্রা তাহলে কত হবে? দেখো এর পাওয়ার কত মনে রাখবা, এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার অবশ্যই থাকতে হবে উপরে। এরকম কিন্তু হবে না যে qx বাই px, তাহলে কিন্তু এটা বহুপদী থাকবে না। কারণ কি? কারণ x যদি x² আছে, নিচে কত x³, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে? আলটিমেটলি কি হয়ে যাবে? দেখো x³ যদি হয় তাহলে আলটিমেটলি x - 1 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে সবচেয়ে বেশি পাওয়ার বিশিষ্টটা উপরেই থাকতে হবে। ওকে, কারণ আমরা একটু বলছিলাম যে ভাগফল বহুপদীর ভাগফল বহুপদী হইতে পারে না হইতে পারে। তাহলে যেহেতু আমরা এখানে এমন ভাবে নিচ্ছি যে আসলে এটা বহুপদী হবে, তাহলে বহুপদী যদি হয় তাহলে তার মাত্রা কত হবে? জাস্ট এর মাত্রা কত? 3 মাইনাস, তাহলে মাত্রা তাহলে কত হবে? সরি, এটার মাত্রা তাহলে কত হবে? তাহলে মাত্রা তাহলে কত হবে? এর মাত্রা মাইনাস এর মাত্রা বিয়োগ করে দেবো, 3 - 2 আলটিমেটলি কত? 1। আর সহগ কত আসতেছে? সহগ আসতেছে হচ্ছে এইটার যে সহগ বাই এটার যে সহগ 7।
বোঝা গেছে? এই ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই রিলেটেড যদি এমসি করে তাহলে কি পারা যাবে? অবশ্যই পারা যাওয়ার কথা। ওকে ওকে, তাহলে আমাদের এই টপিকটা মোটামুটি শেষ। ওকে, তো আসলে আজান হচ্ছিল তো তো যার কারণে একটু অফ রাখলাম, তো আজান শেষ হয়ে গেছে। চলো আমরা তাহলে শুরু করি। পরিস্থিতি বোর্ডে লেখা আছে যে ভাগশেষ উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, প্রথমত আমরা ভাগশেষ উপপাদ্যের সংজ্ঞা একটু জেনে নিই। ভাগশেষ উপপাদ্য সুন্দর করে লেখা নাও। যদি পি অফ এক্স ধনাত্মক মাত্রার বহুপদী হয়, যদি পি অফ এক্স ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং নির্দিষ্ট কোন, তোমাকে লেখো আমি একটু পরে বোঝাচ্ছি, এই নির্দিষ্ট কোন সংখ্যা, নির্দিষ্ট কোন সংখ্যা, তবে পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে, এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ পি অফ এ হবে। তোমরা এই জিনিসটা একটু সুন্দর মতো লেখে নাও, আমি এটা এক্সপ্লেন করতেছি। তো এটা এক্সপ্লেন করার আগে আমরা একটা উদাহরণ নিই আগে। এটা এক্সপ্লেন করার সাথে সাথে আমরা একটা উদাহরণ নেই। উদাহরণ তোমাদের বইয়ে আছে, উদাহরণ 4। উদাহরণ কত? 4। উদাহরণে কি বলছে? এক্স নামে একটা বহুপদী আছে যাকে ভাগ করতে হবে কত? এক্স মাইনাস 4 দ্বারা। আচ্ছা, ভাগ করার পরে যে ভাগফলটা আসবে সেটা কত বলছে? পি অফ 4 এর সমান। অর্থাৎ এই যে বহুপদীটা আছে এখানে এক্স এর জায়গায় 4 বসে যে ভ্যালুটা পাবো সেটা হবে মূলত ভাগশেষ। তো চলো এটা আমরা একটু ম্যানুয়ালি করার চেষ্টা করি। এক্স মাইনাস 4 এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6। সো এটা যে আমি ক্যালকুলেট করি তাহলে কত হবে? এক্স দ্বারা যদি গুণ করি তাহলে কত হবে? এক্স স্কয়ার মাইনাস 4x, এক্স স্কয়ার মাইনাস কত? 4x। অর্থাৎ কি করলাম? এক্স মাইনাস 4 আর এক্স গুণ করলে যেটা হবে সেটা এখানে বসিয়েছি। তাহলে কত? এক্স স্কয়ার মাইনাস 4x, রাইট? এখন জাস্ট কি করবো? বিয়োগ করে দেরি, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে যদি বিয়োগ করি তাহলে কি হবে? এই এক্স স্কয়ার আর এক্স স্কয়ার কাটা যাবে, আর এখানে কত থাকে? মাইনাস 4x, সরি মাইনাস 5x প্লাস কত? 4x। তাহলে আলটিমেটলি কত থাকে? মাইনাস x। আর এটা তুমি নামাই দাও, এটা আমি নামাই দিলাম। ওকে, এখন কি করবো? যে মাইনাস 1 দ্বারা গুণ করো, তাহলে মাইনাস কত আসছে? এক্স মাইনাস 4 আর মাইনাস 1 যদি গুণ করি তাহলে কত আসবে? মাইনাস এক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস 4, মাইনাসে মাইনাস কত? 4। এখন এই এক্সটাকে কাটাকাটির জন্য আমরা কি করব? মাইনাস যদি করি, এটাকে যদি মাইনাস করি তাহলে আলটিমেটলি এই মাইনাস আর এই মাইনাস কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে মাইনাস এক্স আর প্লাস এক্স কাটাকাটি যাবে, আর এখানে কত? 6 মাইনাস 4, তার মানে কত আসবে? 2। তার মানে দেখো যে আমাকে কি বলছে? যে এই বহুপদীটাকে এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করছি, ভাগ করার ফলে আমার ভাগশেষ কত আসছে? 2 আসছে। ওকে, ভালো কথা। এখন আমাকে বলছে যে এই ভাগশেষটা পি অফ 4 এর সমান। তাহলে কি করতে হবে? পি অফ 4 বসাবো। এখানে কত আছে? পি অফ এক্স সমান সমান এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস কত? 6। তাহলে এখানে কত বসাবো? 4 বসাই। 4 বসানোর পরে আমি দেখি যে আমার 2 আসে কিনা। যদি 2 আসে তার মানে আমাদের যে ভাগশেষ আসছে, আবার 4 বসানোর পরে 2 আসছে, তার মানে আমার একই ভাগশেষ আসছে। তাহলে যদি বসাই তাহলে কত? 4 এক্স স্কয়ার মাইনাস 5 ইন্টু 4 প্লাস কত? 6। তাহলে 4 4 16 মাইনাস 4 5 কত আসবে? 20 প্লাস কত? 6 প্লাস কত? 6। 4 4 16 আর কত? 6। আর কত? 16 আর 6 যোগ করলে কত? 22 মাইনাস 20। তাহলে আলটিমেটলি কত আসবে? 2 আসবে। আলটিমেটলি কত আসবে? 2 আসবে। তাহলে একটা জিনিস দেখো, এখন যে কোনো কিছু যদি আমাকে ভাগ করতে বলে তাহলে এই প্রসেস মেনটেন করে ভাগশেষ আনাটা আসলে টাফ বিষয় না, হ্যাঁ কিনা? এই টাফ মানে এই কঠিনটাকে দূর করার জন্য আমাদের এই ভাগশেষ উপপাদ্যটা আবিষ্কার হয়েছে। ওকে, এখন দেখো যে ভাগশেষ উপপাদ্যের মধ্যে তুমি এখন তাকাও কি বলছে?
যে যদি পি অফ এক্স ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং এ নির্দিষ্ট কোনো সংখ্যা হয়, তাহলে এই পি অফ এ কে যদি আমি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? পি অফ এ হবে। তার মানে আমি এই ভাগটা না করে বলতে পারতেছি আমার ভাগশেষ কত হবে। আমার ভাগশেষ যে 2 হবে সেটা আমি এটা না বের করে সরাসরি এটা যদি করি তাহলে আমার কি হবে? রাইট হবে। তাহলে আমার কি হবে? রাইট হবে। এখন কেউ যদি আমাকে বলে যে ভাগশেষ যে পি অফ 4 হবে, মানে এর যে ভাগশেষটা, বা সরাসরি যদি আমাকে বলে যে এর ভাগশেষ কত হবে, আমি সরাসরি কি করবো? এই জায়গাটার মধ্যে, এই ফাংশনের মধ্যে 4 বসাই দেবো। বসাই দেওয়ার পর যেটা হবে সেটাই হবে কি? ভাগশেষ। আমাকে আলাদাভাবে এই ভাগটা করা লাগতেছে না। তাহলে এই আলাদাভাবে ভাগটা না করার জন্যই মূলত এটা আমাদের আনা হচ্ছে, মানে ভাগশেষ উপপাদ্যটা, মানে এই উপপাদ্যটা আমরা নিয়ে আসছি। এই বোঝা গেছে জিনিসটা। তাহলে আমি আবারও যদি একটু শর্ট করে বলি যে আমার আলাদাভাবে ভাগ না করে ভাগশেষ কত হবে সেটা আমি এই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আইডেন্টিফাই করতে পারতেছি। দেখো এখানে কি বলছে? পি অফ এক্স, তাহলে অবশ্যই এটা কি একটা পি অফ এক্স এর বহুপদী। এখানে কি বলছে? এই নির্দিষ্ট সংখ্যা। তা আমার এখানে এই নির্দিষ্ট সংখ্যা বলতে কত আছে? 4। তাহলে এটাকে আমি ভাগ করবো কত দ্বারা? এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করছি। ভাগ করার ফলে ভাগশেষ যেটা হবে সেটা তো আমরা এখানে বের করলাম। তবে এটা না করে যদি আমি সরাসরি পি অফ এ, মানে কি ওই ফাংশনের মধ্যে বা ওই বহুপদীর মধ্যে যদি এর ভ্যালুটা বসাই তাহলে যেটা পাবো সেটাই আবার কি? ভাগশেষ। এই বোঝা গেছে? এই বোঝা গেছে? তাহলে এই রিলেটেড আমরা কিছু প্রবলেম সলভ করি, তাহলে আমাদের মনে আরো ক্লিয়ার হবে। এটা ছিল তোমাদের উদাহরণ 4 অঙ্ক। এটা ছিল উদাহরণ 4 অঙ্ক। আমরা কিছু অঙ্ক করি তাহলে ক্লিয়ার হবে জিনিসটা। আমরা কিছু অঙ্ক করি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। বেশ, কত হবে? তাহলে দেখো আমরা যে আগের উদাহরণটার মধ্যে যদি করতে যাই এক্স প্লাস 2 তার এটাকে যদি ম্যানুয়ালি ভাগ করি তাহলে কত ঝামেলা না ভাগশেষটা বের করতে। তাহলে আমরা জাস্ট এই ভাগশেষ উপপাদ্যটা অ্যাপ্লাই করবো। আমাকে কি বলছে যে এই পি অফ এক্স কে এক্স প্লাস 2 দ্বারা ভাগ করতে। এক্স প্লাস কত? 2 দ্বারা। যেহেতু আমাকে সূত্রে বলছে কি এক্স মাইনাস এ ফর্মেট নিয়ে আসতে হবে, তাহলে এটাকে এক্স মাইনাস এ ফর্মেট নিয়ে সেটা কত হবে? -2। তার মানে অ্যাকচুয়ালি আমার এ আসলে কত? এই হচ্ছে আমার অ্যাকচুয়ালি -2। এই বোঝা গেছে? তাহলে আমি বসাও। তাহলে দেওয়া আছে কত? দেওয়া আছে পি অফ এক্স সমান কত? এক্স কিউব মাইনাস 8x স্কয়ার প্লাস 6x প্লাস কত? 60। তাহলে এখানে কত বসাবো? কত বসালে ভাগশেষ আবার আসবে? এই এর ভ্যালুটা বসালে ভাগশেষ চলে আসবে। 60। তাহলে কত? -2 এর উপর যদি হোল কিউব করি তাহলে কত হবে? 8 হবে। আর এখানে -2 এর উপর যদি স্কয়ার করি তাহলে আলটিমেটলি কত প্লাস হবে। তাহলে কত? 4 আসবে। তাহলে প্লাসের মাইনাসের মাইনাস, তাহলে 4টা 32 মাইনাস কত? 12 প্লাস কত? 16। এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত হবে? 2 4 4 আর 12 2 হাতে কত? 1। তাহলে 3 4 5 60। তাহলে আলটিমেটলি কত আসবে? আলটিমেটলি আমার আসবে 8। তার মানে দেখো আমার ভাগশেষ কত আসছে? আমার ভাগশেষ কত? 8। অর্থাৎ ওই ম্যানুয়ালি ওই প্যারাটা না দিয়ে, ওই ভাগটা না করে আমি সরাসরি এই এ সমান 2 বসাই দিই, -2 বসাই দিয়ে আমি কি ভাগশেষ বের করতে পারলাম। এই বোঝা গেছে? সহজ না জিনিসটা? এখন চলো আমরা সিমিলারলি আর কয়েকটা প্রবলেম সলভ করি। কত হবে? সে একই নিয়ম আবার আগের মতোই। দেওয়া আছে কত? সমাধান দেওয়া আছে পি অফ এক্স সমান 36 এক্স স্কয়ার মাইনাস 8x প্লাস 5। তাহলে এখন তুমি বলতে পারো যে ভাইয়া এখানে তো কত আছে? এক্স মাইনাস এ নাই। এক্স মাইনাস এ নেই, এক্স এর সাথে তো কিছু একটা আছে, কোনো সমস্যা নাই। তুমি এটাকে মনে মনে 0 ধরো। তাহলে কত আসছে? 1। তাহলে এক্স সমান কত? 1/2। তাহলে অতএব আলটিমেটলি আসলে কত আসছে? মানে এটা কি তাহলে আমি এক্স মাইনাস এ ফরম্যাটে নিতে পারি না? এক্স মাইনাস এ ফরম্যাটে। তাহলে অতএব আমার এ সমস্যার কত আসে? হাফ আসতেছে। নো টেনশন, এত টেনশন কিসে? তাই না? তাহলে এই সমস্যার কত? আমার হাফ আসে। তাহলে আমি সরাসরি এখানে কত বসাবো? হাফ বসাবো। তাহলে 36 হাফ স্কোয়ার মাইনাস 8 হাফ প্লাস কত? গুণন 4 8 গুণন 2 প্লাস কত? 5।
তাহলে হবে কত 4×9 = 36, 4 প্লাস কত 5। তাহলে এখানে কত আসছে 1 আর 9, আলটিমেটলি কত 10। তাহলে ভাগশেষ আমার কত আসছে 10। তাহলে এটাই আমাদের আনসার, এটাই আমাদের কি আনসার। বোঝা গেছে? এখন পারা যাবে না? এখন কি পারা যাবে কিনা? এখন কি পারা যাবে কিনা? তাহলে আরেকটা উদাহরণ আরেকটা সলভ করি। কত একদম সিম্পল অঙ্ক। আমাকে আগের বার অঙ্কগুলো কি বলছে, ভাগশেষ বের করতে বলছে, বাট এবার আমাকে বলে দিয়েছে যে ভাগশেষ কত। ভাগশেষ আমার 6। যদি ভাগশেষ 6 হয় তাহলে এর ভ্যালু কত? খুবই সিম্পল অঙ্ক। সমাধান দেওয়া আছে p of x সমান 5x³ 6x² মাইনাস 8x প্লাস কত 6। তাহলে এখানে কত বসাবো? a এর জায়গায় কত বসাবো? 2। তাহলে 5 2³ 2² a into 2 প্লাস কত 6। তাহলে 2 এর উপর যে কিউব বসে তাহলে কত 8। তাহলে 5 8 40, আর এখানে কত 2 × 4 4 6 24 মাইনাস 2a প্লাস কত 6। তাহলে 24 আর 6 যোগ করলে কত আসতেছে 30। 30 আর 40 70। তাহলে 70 মাইনাস 2a। তাহলে আমরা এই a এর ভ্যালু মানে 2 এর ভ্যালু বসায় ভাগশেষ কত আসছে 70 মাইনাস 70 এর মাইনাস কত 2a। আর আমাদের কোশ্চেনে বলে দিতে ভাগশেষ কত 6। তাহলে প্রশ্ন মতে 70 মাইনাস 2x সমান কত 6। তাহলে আলটিমেটলি 70টাকে এই 6টাকে পাশে নিয়ে আসো আর 2a-টাকে এই পাশে নিয়ে আসো, তারপর একবারে জায়গা চেঞ্জ করো। তাহলে 70 থেকে 6 বাদ দিলে কত আসতেছে 64। 64কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে যেটা আসবে 3 × 6 2 × 4। তাহলে এর ভ্যালু আমাদের কত 32। এর ভ্যালু কত আসছে আমাদের 32। এটা আমাদের আনসার, এটা আমাদের কত আনসার। তো আশা করি বুঝতে পারছো। তো এই সিমিলারলি আমরা পরের প্রবলেমটা যাই, উদাহরণ 9। উদাহরণ 9 যাই। উদাহরণ 9 এর প্রশ্ন এবং ইম্পর্টেন্টও বটে। এখানে কি বলছে? এখানে বলে দিয়েছে যে p of x একটা ফাংশন, যেখানে এটাকে বলছে x মাইনাস a এবং x মাইনাস b দ্বারা যে ভাগ করি তাহলে একই ভাগশেষ থাকে। পয়েন্ট টু বি নোটেড, যেটা হচ্ছে একই ভাগশেষ থাকে। তাহলে আমাকে দেখাইতে বলছে এটা সমান 0, রাইট? তাহলে সমাধান অনুযায়ী সমাধান দেওয়া আছে p of x সমান কত x³ প্লাস 5x² প্লাস 6x প্লাস 8। তাহলে এখানে একবার কি বসাবো? একবার a বসাবো, একবার b বসাবো। তাহলে p of a সমান কত a³ প্লাস 5a² প্লাস 6a প্লাস 8। তাহলে এটা একটা ভাগশেষ আসলো আমাদের। তাহলে এটাকে আমি একটা সমীকরণ আকারে দিলাম। অনুরূপভাবে p of b যদি বসাই তাহলে কত হবে b³ প্লাস 5b² প্লাস 6b প্লাস 8 এগুলো কত 0। আমাদের কি বলছে যে এই দুইটা ভাগশেষ পরস্পর কি হবে সমান হবে। তাহলে প্রশ্ন মতে 1 সমান কত 2। প্রশ্ন মতে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ কি পরস্পর সমান। তাহলে সেটা যদি আমি লিখি a³ প্লাস 5a² প্লাস 6a প্লাস 8 ইকুয়াল টু b³ 5b² 6b প্লাস 8। এখানে বোঝা যাচ্ছে যে 8 এখানে কত হবে কাটাকাটি যাবে। আমরা একটু সাজানোর জন্য সবগুলোকে পাশে নিয়ে আসি। a³ দেখো a³ এই b³ যদি এই পাশে নিয়ে তাহলে কত হবে মাইনাস b³। তাহলে মাইনাস b³। অনুরূপভাবে 5a² এটাকে এই পাশে নিয়ে আসলাম মাইনাস 5b² প্লাস 6a মাইনাস 6b। আমরা জাস্ট কি করলাম এটাকে একটু সাজায় লিখলাম। ওকে, ভালো কথা। এখন a³ মাইনাস b³ এর একটা সূত্র আছে, সেটা কি a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b²।
এখান থেকে আমি চাইলে কি করতে পারি, 5টা কমন নেই। 5 যদি কমন নেই তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা সূত্র যাবে a প্লাস b ইন্টু a মাইনাস b। অনুরূপভাবে আমি যদি 6 কমন নেই তাহলে a মাইনাস b আমাদের থাকতেছে। এই বুঝা গেছে? সহজ না জিনিসটা? একদম ইজি। তাহলে প্রত্যেকটা জায়গা থেকে তুমি a মাইনাস b কমন নিয়ে নাও। তাহলে এখান থেকে a মাইনাস b কমন, এখান থেকে a মাইনাস b কমন, এখান থেকে a মাইনাস b কমন। তাহলে পড়ে থাকতেছে কি, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস 5। দেখো a মাইনাস b যদি সরে যায় তাহলে এখানে থাকবে কত, 5 এর সাথে a আর b গুণ করে দাও, তাহলে 5a প্লাস 5b, আর এখানে থাকতেছে শুধুমাত্র 6। এখন দেখো, এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে a মাইনাস b যেহেতু পরস্পর দুইটা আমরা দেখতেছি রাশি পরস্পর কি গুণ অবস্থায় আছে এবং গুণফল তাদের কত, শূন্য। তাহলে অথবা এটা শূন্য হবে অথবা এটা শূন্য হবে। কিন্তু আমাদের কিন্তু প্রশ্নে বলে দিচ্ছে a নট ইকুয়াল টু b, তার মানে a মাইনাস b ইকুয়াল টু শূন্য হবে না। কি কারণে দেখো, a মাইনাস b যদি শূন্য হয় তাহলে অ্যাকচুয়ালি a ইকুয়াল টু b হয়ে যায়। তাহলে অবশ্যই যেহেতু আমাকে আগেই বলছে যে a নট ইকুয়াল টু b, তার মানে অবশ্যই a মাইনাস b নট ইকুয়াল টু 0 হবে। বুঝাইতে পারলাম কি, যেহেতু আমাকে আগে থেকে বলে দিয়েছে যে a নট ইকুয়াল টু b, তার মানে অবশ্যই a মাইনাস b নট ইকুয়াল টু 0 হবে। তাহলে অতএব আমাদের আলটিমেটলি পড়ে থাকতেছে কত, a স্কয়ার, আমরা যদি সাজাই লিখে একবারে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab প্লাস ab প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল কত, 0। এটা হচ্ছে আমাদের আনসার। আমি একটু চেক করে দেখি যে আমাদের এটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমাদের এটা দেখা যাচ্ছে, অসুবিধা নেই। তাহলে কত, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab প্লাস 5a প্লাস 5b ইকুয়াল টু কত, প্লাস 6 ইকুয়াল টু 0। এটা আমাদের আনসার। এটা আমাদের অ্যাকচুয়ালি দেখাতে হচ্ছে, এটা শোন, এটা হবে শোন। এই বোঝা গেছে? আচ্ছা, এরপর আমরা চলে যাবো হচ্ছে উৎপাদক উপপাদ্য। আমরা এতক্ষণ ভাগশেষ উপপাদ্য শিখছিলাম এবং সেই রিলেটেড কিছু ম্যাথ করছি। এরপর আমরা যাবো হচ্ছে উৎপাদক উপপাদ্য। তাহলে চলো এর সংজ্ঞাটা লিখে নিই। উৎপাদক উপপাদ্য, সে আবার আগের মতো যদি p অফ x ধনাত্মক মাত্রার বহুপদী হয়, যদি p অফ x একে ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং p অফ a ইকুয়াল টু 0 বসায়, অর্থাৎ a বসানোর ফলে যদি সেই ভ্যালু যদি আমরা 0 আসে, তাহলে x মাইনাস a হলো p অফ x এর একটি উৎপাদক। একটি কি উৎপাদক, আমরা উদাহরণ করবো তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। কি বলছে যে পি অফ এক্স একটা ধনাত্মক মাত্রার বহুপদী এবং ওই পি অফ এক্স যদি আমি এ সমান সমান মানে এ বসানোর ফলে যদি 0 আসে, তাহলে এক্স মাইনাস এ হচ্ছে পি অফ এক্স এর একটা উৎপাদক। তাহলে চলো আমরা একটা উদাহরণ করলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা উদাহরণ যাই 1। ঠিক আছে, আমরা জাস্ট এটা রিলেটেড করে একটা উদাহরণ করতেছি, এরপর আমরা আরো অনেকগুলো উদাহরণ করবো। টেনশনের কিছু নাই। আমাদের কোশ্চেনে কি বলছে যে দেখাও যে এইটা সমান সমান এইটা সমান এর উৎপাদক কত হবে, এক্স মাইনাস 1। তাহলে অবশ্যই জাস্ট কি করতে হবে, এখানে এই এই তোমার এই ফাংশনের মধ্যে বা এই বহুপদীর মধ্যে 1 বসাতে হবে। 1 বসানোর ফলে যদি 0 আসে তাহলে বুঝতে হবে হ্যাঁ এই এক্স মাইনাস 1 এই বহুপদীর একটা উৎপাদক। তাহলে সমাধান বডি পি অফ এক্স সমান সমান 3x কিউব মাইনাস 4x স্কয়ার প্লাস 4x মাইনাস 3। তাহলে অতএব পি অফ 1 বসাতে হবে, তাহলে 3 1 কিউব 4 1 স্কয়ার প্লাস 4 ইন্টু 1 মাইনাস 3। তাহলে আলটিমেটলি কত, 3 মাইনাস 4 প্লাস 4 মাইনাস কত 3। তাহলে এ মাইনাস 4 আর প্লাস 4 কাটা, 3 মাইনাস 3 কাটা, আলটিমেটলি কত থাকে 0। আলটিমেটলি কত থাকে 0। তোমরা একটা কাজ করবা,
সেটা হচ্ছে গিয়া এটা সরাসরি বলে দিবা না যে এটা যেহেতু জিরো আছে তার মানে এটা একটা উৎপাদক। তোমরা আমি সাজেস্ট করবো যে উৎপাদক উপপাদ্যের যে সংজ্ঞাটা সেটা একটু সুন্দর করে দিয়ে দেবে। যেহেতু এভাবে বলবো যে যেহেতু 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 পি অফ ওয়ান ইকুয়াল টু জিরো, সুতরাং যেহেতু পি অফ ওয়ান ইকুয়াল টু কত আসছে জিরো, সুতরাং সুতরাং পি অফ এক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস ওয়ান। বুঝা গেছে? তাহলে জিনিসটা আরো সুন্দর লাগবে। আচ্ছা, তো এই রিলেটেড আমরা উৎপাদক বলতে রিলেটেড কিছু প্রশ্ন আমি লিখে রাখছি, ওইটার পরও উদাহরণটা পড়ো। দেখো এখানে সেই 48 পেজের কিছু রিলেটেড প্রশ্ন আছে, উত্তরে সেই প্রশ্নগুলো সলভ করি। তাহলে প্রথমে আমরা যে ঘ নম্বরটা যাই, ঘ নম্বরটা কি বলছে যে একটা বহুপদী আছে, এই বহুপদীর উৎপাদক কত বলছে এক্স প্লাস থ্রি যদি হয় তাহলে এর মান কত, এর মান কত, তাহলে এক্স প্লাস থ্রিটাকে কি করতে হবে এক্স মাইনাস মাইনাস থ্রি। তাহলে এখানে অ্যাকচুয়ালি এর জায়গায় কত বসে মাইনাস থ্রি, তাহলে ধরি পি অফ এক্স সমান সমান টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস নাইন। তাহলে এখানে কত বসাবো মাইনাস থ্রি, এখানে কত বসাবো মাইনাস থ্রি, তাহলে টু মাইনাস থ্রি হোল কিউব প্লাস মাইনাস থ্রি হোল স্কোয়ার এ মাইনাস থ্রি মাইনাস কত নাইন, মাইনাস থ্রি সমান কত নাইন। এখন তাহলে আলটিমেটলি কত আসবে যে মাইনাস থ্রির উপরে যদি আমি হোল কিউব দিই তাহলে আলটিমেটলি কত আসে 27। তাহলে 2 আর 27 যদি আমি গুণ করি তাহলে কত আসবে 7 দুগুণা 14 4 হাতে কত 1 2 দুগুণা 4 5, তাহলে মাইনাস 54। আর এটা কত হবে প্লাস 3 9 মাইনাস 9 মাইনাস 3 এ, এটা কাটা থাকতেছে কত 54 মাইনাস 3 এ, 54 মাইনাস 3 এ। প্রশ্ন মতে মাইনাস 54 মাইনাস 3 এর সমস্যা কত জিরো। কি কারণে? কারণ আমাকে যেটা বলছে যে উৎপাদক কত, এইটা যদি উৎপাদক হয় তাহলে সেই উৎপাদকের জন্য আমার ভ্যালু কত আসতে হবে জিরো আসতে হবে। উৎপাদকের জন্য যদি যেটা বসাবো হবে সেটার কারণে কত আসতে হবে জিরো। তাহলে প্রশ্ন মতে এটা সমস্যা কত আসবে জিরো, প্রশ্ন মতে সমস্যা কত জিরো। তাহলে সেটা যদি হয় তাহলে আমার আসছে মাইনাস 54 প্লাস 3 এ, তাহলে এ সমস্যা কত মাইনাস 54/3। তাহলে এখানে কত আসবে 3 একে 3 আর এখানে 2 4 24, তাহলে 3 আটা 24। কত এ সমস্যার কত আমাদের 18, এ সমস্যার কত 18। এটাই আমাদের আনসার, এটা আমাদের বের করতে বলছে যে এর মানটা কত। তো আশা করি তোমরা আসলে ক্লাসটা বুঝতে পারতেছো। ঠিক আছে, অঙ্কগুলো খুব বেশি কঠিন না। এরপর পরেরটাতে যাও, পরেরটা তো সেই একই কথা, কি বলছেন দেখো যে বহুপদী একটু উৎপাদক কত মাইনাস কত এক্স মাইনাস থ্রি, তাহলে এক্স মাইনাস থ্রি এটা পারা যাবে না এখন, তাহলে কি বসাবো এখানের মধ্যে এই থ্রিটা বসাবো, এই এক্স এর জায়গায় থ্রি বসে কত আসতে হবে জিরো আসতে হবে। তাহলে আমাদের কি হবে যে এই উৎপাদক এই বহুপদীর উৎপাদক কত হবে এক্স মাইনাস থ্রি। তো আশা করি পারা যাবে। পরেরটাও সেম কথা যে দেখো যে 4x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস 5x মাইনাস 4, এটার জন্য বলছে কি এটা একটা বহুপদী, কি বলছে যে x প্লাস 1 এবং x মাইনাস 1 রাশি থেকে একটা উৎপাদক। তাহলে এটাও করা যাবে। কি কারণে? কারণ প্রত্যেকটা জায়গায় আমি একবার এটার জন্য কি বসাবো মাইনাস 1 আর এটার জন্য কত বসাবো 1 ই বসাবো, প্রত্যেক ক্ষেত্রে আমার কত আসবে জিরো আসবে। যদি জিরো আসে তাহলে অবশ্যই উভয় কি হবে এই রাশিটার জন্য একটা উৎপাদক হবে। ওকে, তাহলে আমরা জাস্ট লাস্ট অঙ্কটা করে ফেলি। আসলে লাস্ট অঙ্কটা করার আসলে খুব বেশি কারণ নাই, কারণ এই ঘ অনুশীলনের যে 5 নম্বর যে অঙ্কটা সেটা আসলে সেম। তাও আমি আসলে করে দিই, আসলে যেহেতু লাস্ট অঙ্ক এখানে করে দিই। তাহলে 5 নম্বরটা ধরি পি অফ এক্স সমান সমান এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব 7x স্কোয়ার মাইনাস 8। তাহলে এখানে কি বসাবো, এখানে বসাবো হচ্ছে কি আমি 2 বসাবো, তাহলে 2 4 স্কোয়ার মাইনাস 8। তাহলে 2 এর উপর যদি 4 থাকে পাওয়ার তাহলে আলটিমেটলি কত আসবে 16 মাইনাস এখানে কত আসবে 2 এর উপর যদি 3 বসাই তাহলে কত আসবে 8, 5 8 40
আর এখানে কত 2 2 গুণ 4, 4 7 28 মাইনাস এ, তাহলে কত আসছে এটা? এটা আমি চট করে ক্যালকুলেট করে ফেলি। 16 মাইনাস 40 প্লাস 28, তাহলে কত আসবে 4, তাহলে 4 মাইনাস এ। তাহলে প্রশ্ন মতে 4 মাইনাস এ সমস্যা কত? 0, যেহেতু x মাইনাস 2 হচ্ছে এই বহুপদীর একটা উৎপাদক, আমাকে কোশ্চেনে বলে দিচ্ছে, তার মানে অবশ্যই 4 মাইনাস এ সমস্যা 0, অর্থাৎ এ সমস্যা কত? 4। এটা আমাকে দেখাই দেবো বলছে, তাহলে শোটে কত? শোট। তো আশা করি এই টাইপটা পারা যাবে, এর পরবর্তীতে আমরা এই তোমার উৎপাদক রিলেটেড উৎপাদক উপপাদ্যের সাহায্যে আমরা কিছু উৎপাদকের বিশ্লেষণ করব, কিছু বহুপদীর উৎপাদকের বিশ্লেষণ করব। তো চলো এবার আমরা পরের টাইপটাতে যাই। ওকে, তো চলো এবার আমরা যেহেতু শিখলাম ভাগশেষ উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্য, তো আমরা কিছু উৎপাদকের বিশ্লেষণ করে দেখি তার সাহায্য নিয়ে, ঠিক আছে? প্রথম যে কোশ্চেনটা, সেটা আমাকে কি বলছে যে x to the power 4 plus 7x cube plus 17x square plus 17x plus 6, এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। ওকে, সো এটাকে উৎপাদকের বিশ্লেষণ করার জন্য একটা ট্রিক্স আছে, সেটা কি? আমি ধরে নিলাম যে এটা একটা f of x এর বহুপদী, এটা একটা f of x এর বহুপদী। আমি এটা ধরে নিলাম এটা একটা f of x এর বহুপদী, এবং এই বহুপদীর মধ্যে আমি বিভিন্ন মান বসাবো, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, বিভিন্ন মান বসবো। এটা হচ্ছে মনে করো যে এমন ভাবে করবো যে একটু সাইডে, খাতার একটু সাইডে, মনে করো যে খাতার একটু সাইডে আমি এই মানগুলো বসাই দেখবো যে কোনটার কারণে 0 আসতেছে। তো আমি মনে মনে বসাই যে এটা আসলে কত আসে। যদি আমি 1 বসাই তাহলে আসলে কত আসে। একটা জিনিস দেখো যে আমি যে 1 বসাই তাহলে আসলে কখনোই 0 আসা সম্ভব না। কি কারণে? কারণ হচ্ছে তাহলে প্রত্যেকটাতেই আমার পজিটিভ মান চলে আসতেছে। যদি পজিটিভ মান আসে তাহলে তো আসলে আমার অ্যাকচুয়ালি 0 আসবে না। আচ্ছা, তারপর আমি যদি -1 বসাই তাহলে কি 0 আসবে? তাহলে তো একটু চেক করে দেখি যে -1 যদি বসাই তাহলে কত হয়। -1 to the power 4 plus 7 minus 1 plus 17 minus 1 whole square plus 17 minus 1 plus কত 6 plus কত 6। এখন -1 এর উপর যদি 4 হয় তাহলে আলটিমেটলি এখানে কত হবে? 1 হবে। আর -1 এর উপর কিউব আছে তার মানে আলটিমেটলি মাইনাস হবে, তাহলে 7, আর এখানেও প্লাস হবে, তাহলে 17, এখানে কত হবে? -17 প্লাস 6, তার মানে এটা কাটা, আর 6 এর 1 যোগ করলে কত হবে? 7, 7 মাইনাস 7 সমস্যার কত? 0। তার মানে আমি বলতে পারতেছি যে -1 এর কারণে এই ফাংশনটা বা এই বহুপদীটা কত আসছে? 0 আসতেছে। দেখো আমরা উৎপাদক উপপাদ্যে কি পড়ছিলাম যে p of x একটা বহুপদী, এবং এই বহুপদীর মধ্যে a মান বসানোর কারণে যে 0 হয়, তাহলে আমি কি বলছিলাম যে x মাইনাস a হচ্ছে গিয়া x মাইনাস a হলো এই p of x এর একটা উৎপাদক, তাই কিনা? এটাকে আমরা বলছিলাম কিনা উৎপাদক উপপাদ্যের মধ্যে। তাহলে যদি সেটাই হয় তাহলে আমি এখানে কি -1 বসানোর কারণে এটা কত আসছে? 0। তার মানে এখানে অ্যাকচুয়ালি x -1 বা x প্লাস 1 কি এই বহুপদীর একটা উৎপাদক, হ্যাঁ কিনা? তাহলে আমরা এতটুকু ক্লিয়ার। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি, তাহলে অতএব x প্লাস 1 হলো f of x এ একটি উৎপাদক। তাহলে x প্লাস 1 কি f of x এর একটা কি উৎপাদক। ওকে, তাহলে এখন তাহলে এখানে আসুন, তাহলে x to the power 4 7x cube plus 17x square plus 17x plus 6। ওকে, এটা আমি দেখলাম, লেখার পর জাস্ট দুইটা সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর এখানে x প্লাস, এখানে যতগুলো পর এখানে ততগুলো আমি উৎপাদক লিখবো। x প্লাস 1 x প্লাস 1 এটা পরে লিখতেছি, যেটা আমাদের একটু প্রয়োজন হয় আমরা এটা লিখতেছি। এখন দেখো এখানে x to the power 4 আনতে গেলে এখানে কত গুণ করতে হবে? x কিউব। যদি আমি এই x এর সাথে x কিউব গুণ করি তাহলে তো আমার কত আসবে? x to the power 4, হ্যাঁ কিনা? তো x to the power 4 প্লাস x কিউব। এখন এখানে কত আছে? 7x কিউব।
তাহলে এখানে আগে থেকে কত আছে, এক্স কিউ আছে, তাহলে আমার লাগবে কত, আরো 6টা। তাহলে এখান থেকে আমি দেবো 6x²। 6x² দিলে তাহলে 6x² এক্স গুণ করে কত হবে, 6x কিউব। তাহলে প্লাস 6x কিউব, বাকি গুণ করে দাও, তাহলে কত, 6x²। অনুরূপভাবে এখানে আছে কত, 17x² আর আছে কত, 6x²। তাহলে লাগবে আর কয়টা, আরো লাগবে 11টা। তাহলে প্লাস 11x, তাহলে আলটিমেটলি কত আসে, 11x²। আর এখানে কত, প্লাস 11x প্লাস কত, 11x। ওকে, এখন এখানে আছে কত, তাহলে 17x, আর এখানে কত লাগবে, আরো 6টা লাগবে। তাহলে প্লাস 6 দিয়ে দাও, তাহলে কত, 6x প্লাস 6। তাহলে দেখো এটার সাথে এটা কিন্তু মিলে গেছে। আমরা জাস্ট কি করলাম, তৃতীয় লাইন আগে করলাম, আমরা প্রথম লাইন না করে দ্বিতীয় লাইন আগে করছি। ওকে, মানে ব্যাক ক্যালকুলেশনের মতো। তাহলে এখন দেখো একটা জিনিস, দেখো মজার জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় থেকে কিন্তু আমার x+1 কমন যায়। তাহলে x+1 যদি আবার কমন যায়, তাহলে x+1 কমন নেই, তাহলে থাকছে কত, x³ 6x² প্লাস 11x প্লাস 6। ওকে, তাহলে সুন্দর মতো আমি একটা ভ্যালু পেয়ে গেলাম। কিন্তু কথা হচ্ছে এখানে তো আরো কত বড় একটা মান আছে, তাই না? এটা তাহলে কিভাবে করবো, ওই সেম টু সেম ওয়েতে এটা যেভাবে করছিলাম সেম টু সেম এটাও ওইভাবে আমরা করবো। তাহলে ধরি f of x সমান কত, x³ 6x² প্লাস 11x প্লাস কত, 6। এখন এখানে তাহলে দেখো কোনটা মানে কত বসালে অ্যাকচুয়ালি এখানে 0 আসছে, আমরা -1 বসাই দেখি কিরকম আসে। -1 যদি বসাই তাহলে কত হবে, এখানে -1 হোল কিউব, এখানে 6 -1 হোল স্কয়ার প্লাস 11 -1 প্লাস 6, তাহলে -1 আর এখানে কত, 6, এখানে -11 প্লাস কত, 6। তাহলে 6 6 12 -12 আলটিমেটলি কত, 0। আলটিমেটলি কত আসতেছে, 0। বুঝা গেছে? তাহলে অতএব x+1, তাহলে এখানে কত আসবে, x+1 হলো x³ 6x² 11x প্লাস 6 এর একটি উৎপাদক। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো বসাই দিই আমি মান। তাহলে x³ প্লাস 6x² প্লাস 11x প্লাস 6, অনুরূপভাবে আবার এখানে কত, দুইটা ভ্যালু বসাবো। তাহলে এখানে x+1 দেব, x+1 দেব, x+1 দেব। তাহলে এখানে কত আসতেছে, x²। এই x³ মেলানোর জন্য আমার কত দরকার, x²। তাহলে x³ প্লাস x², এখানে আছে কয়টা, 6টা, লাগবে কয়টা, আরো 5টা। তাহলে 5x, তাহলে 5x² প্লাস 5x, এখানে আছে কত, 11x, এখানে আছে কত, 5x, আর লাগবে কয়টা, আর লাগবে 6টা। তাহলে প্লাস 6, তাহলে প্লাস 6x প্লাস 6, তাহলে আলটিমেটলি কত আসছে, x+1 x² প্লাস 5x প্লাস 6। ওকে, এই বোঝা গেছে এতটুকু কি বোঝা গেছে? তাহলে আমি কথাই বলতে পারি যে এইটা সমান আমার কথা আসছে, এটা সমান আসতেছে আমার x+1 ইন্টু x² প্লাস 5x প্লাস 6। এই বোঝা গেছে জিনিসটা। তাহলে এখন আমি একটু মুছে দেবো এখানে, এটা আমি একটু মুছে দেওয়ার চেষ্টা করবো। তাহলে আমি সরাসরি লিখতে পারি কত, সরাসরি লিখতে পারি x+1 ইন্টু x+1 x² প্লাস 5x প্লাস 6। তাহলে x+1 ইন্টু x+1 x² প্লাস 5x প্লাস কত, 6। এখন এটা কিন্তু আবারও কি করা যায়, উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তাহলে কোন, তাহলে এখানে আলটিমেটলি কত চলে আসতেছে, স্কয়ার, আর এখানে কত, x² প্লাস 3 গুণ 6, 3x প্লাস 2x প্লাস 6x প্লাস 1 হোল স্কয়ার। তাহলে এখানে আলটিমেটলি কত আসবে, এখানে যেটা আসবে সেটা হচ্ছে গিয়া x প্লাস 3 প্লাস 2x প্লাস 3, তাহলে x প্লাস 1 হোল স্কয়ার
এক্স প্লাস 3 এক্স প্লাস 2। তাহলে এই হচ্ছে আমাদের আলটিমেট আনসার। এই হচ্ছে আমাদের কি আলটিমেট আনসার। এই বুঝে গেছে জিনিসটা, ওটা সহজ না? তো আশা করি এটা বুঝতে পারছো। এই সেম টু সেম ওয়েতে আমাদের 2 নাম্বারটা হবে। সেম টু সেম ওয়েতে আমাদের 2 নাম্বারটা হবে। আমি 2 নাম্বারটা করাই দেবো না, তোমরা এটা বাসায় করে নেবা। তাহলে আমাদের এক দিয়ে তো করানো হয়েছে, 2 নাম্বারটাও সেম টু সেম ওয়েতে। আমরা করবো হচ্ছে 3 নাম্বারটা। দেখো 3 নাম্বারটা কি বলছে। ধরি আগের বার তো আসলে এফ অফ এক্স সেটা কোনো পি অফ এক্স চলে, এবার কোনো অসুবিধা নেই। ধরি পি অফ এক্স সমস্যা কত 18 এক্স কিউব 15 এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। তাহলে এইটাও সেই একই কাজ, যে আমি দেখতে হবে যে কত বসালে আসলে 0 হয়। ঠিক আছে, তো আমি তো যেটা আসলে জানি যে কত হবে, সেটা তোমরা একটু চেক করে নিবা। সাধারণত যেটা হয় যে +-1 +-2 অথবা +-1/2 এটার মধ্যে সাধারণত হয়ে থাকে। সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে +-1 এর ক্ষেত্রে হয়ে যায়, তো অনেক সময় +-1/2 ট্রাই করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি হবে -1/2। তাহলে দেখো পি অফ -1/2 যদি বসে তাহলে কত হবে 18 -1/2 তার উপর কত হোল কিউব 15 -1/2 স্কোয়ার মাইনাস হাফ মাইনাস 2। ওকে, তাহলে কত আসছে দেখো 18। এখানে আলটিমেটলি কত আসবে মাইনাস, তাহলে 8 প্লাস এখানে কত আসবে 15 যোগ 1/4 মাইনাসে মাইনাসে প্লাস 1/2 মাইনাস 2 মাইনাস কত 2। তাহলে এটা কত আসবে, এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে যেটা হবে, আমি একটু সরাসরি তোমার ক্যালকুলেটারে করে দিই। তাহলে কত হবে 18 গুণন মাইনাস 1/8 যোগ 15/4 যোগ 0.5 মাইনাস 2। তাহলে কত আসবে, এটা যদি ক্যালকুলেট করি তাহলে কত আসবে 0 আসবে। এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমরা আসতেছি হচ্ছে গিয়ে 0। আচ্ছা, তাহলে অতএব এক্স মাইনাস এত বা অথবা এটা তাহলে কত আসবে এক্স প্লাস হাফ, তাই? কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে লিখলে কি আসলে হবে? এভাবে লিখলে কি হবে না? এইভাবে লিখলে ওটা হবে। তাহলে এটা কি সিস্টেমে লিখতে হবে? এটা লিখতে হবে 2x প্লাস 1। 2x প্লাস 1 কেন বলতো এটা 2x প্লাস 1 কি কারণে? কারণ 2x প্লাস 1 যদি একটা উৎপাদক হইতো, সাপোজ আমাকে যদি কোশ্চেনে বলে দিত যে 2x প্লাস 1 উৎপাদকের প্রমাণ করো, তাহলে আমি কি বলতাম? আমি x এর মানটা এখানে কিভাবে বসাইতাম? আমি কিন্তু মনে মনে এই 2x প্লাস 1 = 0 ধরতাম, 2x এটাকে ওই পাশে পাঠিয়ে দিতাম, তাহলে x সমস্যার কথা আমার এত, তাই না? তাহলে কিন্তু আমি এই প্রসেসে আগাইতাম। তাহলে অনুরূপভাবে ব্যাক ক্যালকুলেশন আমাদের কত উৎপাদকটা ছিল কত 2x প্লাস 1। তাহলে অতএব 2x প্লাস 1 হলো পি অফ x এর একটি উৎপাদক। তাহলে অতএব 18 এক্স কিউব 15 এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। তাহলে এখানে কত আসবে 2x প্লাস 1 2x প্লাস 1। তাহলে এখানে কত আছে 18 এক্স কিউব, তাহলে এখানে লাগবে কত 9 এক্স স্কোয়ার। তাহলে 9 × 18 এক্স কিউব প্লাস 9 এক্স স্কোয়ার। এখানে কত আছে 9 এক্স স্কোয়ার, আছে কয়টা 15টা, লাগবে কত 6টা। তাহলে প্লাস 6, তাহলে এখানে আগে থেকে যদি 2 আছে তাহলে এখানে 3 দাও, তাহলে 3x। তাহলে 3 × 6 এক্স স্কোয়ার আর প্লাস 3x প্লাস কত 3x। তাহলে এখানে কত আছে 4x 3x আর এখানে কত মাইনাস x। তাহলে সেটার জন্য কি দরকার -2 দিয়ে দাও। তাহলে কত প্লাস মাইনাসে মাইনাস 2 × 4x মাইনাস 2। সহজ জিনিসটা। তাহলে আলটিমেটলি 2x প্লাস 1 ইন্টু 9x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 মাইনাস কত
টু। এখন বলে দেখতে হবে যে এটা আসলে মিডল টার্ম যায় কিনা। চলো দেখে নিই। 2x+1 এবং 9x² + 3x - 2 তাহলে কত? -18। 18 না? তাহলে 3 6 18 যদি আমরা করি তাহলে কত আসবে? 9x² প্লাস 3 6 যেটা 18 তাহলে 6x - 3x - 2। কি কারণে? কারণ আমার 3 6 18 আসতেছে এবং 3 6 এটা আমি গুণ করি তাহলে কত? 18 আসবে। তাহলে 6টা x থেকে যে 3টা x বাদে আমাদের 3টা x চলে আসছে। ওকে, তাহলে 2x+1, তাহলে এখানে আমার কত কমন নেব আমি? এখানে কমন নেব 3x। 3x যদি কমন নেই তাহলে 3x+2 -1 কমন নিলে 3x+2, তাহলে 2x+1 3x+2 3x-1, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এই যে এত বড় একটা উৎপাদক, এত বড় একটা বীজগাণিতিক রাশি, যেটার উৎপাদক আমাদের কত? যেটা উৎপাদক হচ্ছে আমাদের এটা আসছে। এই বোঝা গেছে? বোঝা গেছে? ক্লিয়ার? ওকে ওকে, তাহলে এরপর আমরা যাই পরেরটাতে। পরেরটাতে চলে যাই। পরেরটাতে চলে যাই। পরেরটা কি বলছে? পরেরটা আসলে এভাবে ধরে আসলে হবে না, আমাদের আসলে এটা ম্যানুয়ালি আগাইতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই। আমরা করে ফেলি যে এক্স ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার এক্স স্কোয়ার জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 3xy/z। ঠিক আছে, সো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা একটু চেষ্টা করবো যে মানে একটু আমাদের ব্রেনটা ঠান্ডা রাখার জন্য, যাতে এইটা দেখে আসলে ভয় যেটা না পাই আমি। ঠিক আছে, এটা যে আসলে যেন ভয় না পাই, আমরা ম্যানুয়ালি আগানোর চেষ্টা করবো, কারণ এই অঙ্কটা খুবই সহজ। তাহলে করো এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার, তার সঙ্গে গুণ করে দিচ্ছি, প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস 3y(x). ওকে, এখন আমরা একটা কাজ করবো, সেটা কি করবো দেখো, একটুখানি দেখো, এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স। কি করলাম দেখো, এক্স ওয়াই স্কোয়ার, আর এখানে কত ছিল? এক্স ওয়াই স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার ওয়াই, সরি এখানে ছিল এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই। এখান থেকে এই যে 3xyz ছিল, এখান থেকে একটা xyz নাও। ওকে, তারপর এখানে কত? এক্স জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড, তার সাথে একটা দাও xyz। খুবই সহজ জিনিস, কারণে এক্স ওয়াই স্কোয়ার আর এবার এক্স স্কোয়ার ওয়াই, এক্স জেড স্কোয়ার এক্স। তাহলে অনুরূপ ভাবে এটা কত? ওয়াই জেড স্কোয়ার ওয়াই, ওয়াই জেড স্কোয়ার, তাহলে অবশ্যই কত আসতে হবে? ওয়াই জেড স্কোয়ার, তাহলে অবশ্যই এখানে আসতে হবে ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই জেড। ওকে, তাহলে লাভটা কি হলো দেখো, প্রত্যেকটা জায়গা থেকে আমাদের এক্স ওয়াই কমন যাচ্ছে, এক্স ওয়াই কত কমন যাচ্ছে। তাহলে এখান থেকে আমি এক্স ওয়াই কমন নিই, তাহলে থাকছে কত? ওয়াই। এখান থেকে এক্স ওয়াই কমন নিলে থাকছে কত? এক্স। আর এখান থেকে কমন নিলে জেড, তাই কিনা? অনুরূপভাবে এখান থেকে তুমি এক্স আর জেড যদি কমন না, তাহলে থাকতেছে কত? জেড। এখানে থাকতেছে কত? এক্স। এখানে থাকতেছে কত? ওয়াই। মানে এখান থেকে আমি এক্স জেড যদি কমন নিই, তাহলে এখানে কি থাকতেছে? জেড প্লাস এক্স প্লাস ওয়াই। অনুরূপভাবে এখানে ওয়াই জেড যদি কমন নাও, তাহলে কত থাকবে? জেড প্লাস ওয়াই প্লাস এক্স। এটা মজার জিনিস করা গেছে, সেটা কি প্রত্যেকটা জায়গা থেকে এইটা এটা কি এখন কমন নেওয়া যাবে। তাহলে নাও, কমন নিয়ে নাও, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স ওয়াই জেড প্লাস জেড। একটু সাদা রাখলাম, এটা আমাদের আনসার। বলো, খুব কি কঠিন? কঠিন না, ম্যাথ কোনো কঠিন জিনিস না রে ভাই, জাস্ট প্র্যাকটিসের বিষয়। ওকে, তাহলে আমরা পরেরটা যাই। আমরা তাহলে পরেরটাই যাই। 5 নাম্বার আমার কি বলছে? এক্স প্লাস 1
হোল স্কোয়ার y মাইনাস জেড y প্লাস 1 হোল স্কোয়ার z মাইনাস এক্স প্লাস z প্লাস 1 হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই। জাস্ট ম্যানুয়ালি যেটা আমরা আঁকাবো, তাহলে কি একবারে গুণ করে দাও, তাহলে কত এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 y মাইনাস জেড প্লাস y স্কোয়ার 2y প্লাস 1 z মাইনাস এক্স প্লাস z স্কোয়ার 2z প্লাস 1 x মাইনাস 1। এখন জাস্ট গুণ করে দাও, জাস্ট গুণ, এখানে জাস্ট গুণ মানে জাস্ট যোগ বিয়োগের কাজ। এখন কি করবো, জাস্ট গুণ করে দেবো। এখন আমরা কি করবো, গুণ করে দেবো। তাহলে দাও, তাহলে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার জেড প্লাস 2xy মাইনাস 2xz। অনুপাত 1 দেখতে গুণ করো, তাহলে কত হবে 1 আর y গুণ করলে হবে y মাইনাস জেড। তাহলে এখান থেকে কয়টা আসবে, 6টা আসবে, আমাদের 6টা এসে গেছে। 1 2 4 5টা আসবে, 1 2 3 4 5 6। হ্যাঁ, এখান থেকে আমাদের 6টা আসার কথা, 6টাই চলে আসছে। অনুপাত এখান থেকে 6টা, এখান থেকে 6টা নিয়ে নেবে। y স্কয়ার z মাইনাস এক্স ওয়াই স্কয়ার প্লাস 2yz মাইনাস 2xy প্লাস z মাইনাস এক্স অনুভাবে প্লাস এক্স জেড স্কোয়ার মাইনাস এই যে এক্স জেড স্কোয়ার মাইনাস ওয়াই জেড স্কোয়ার প্লাস 2xz মাইনাস 2yz। তাহলে 2z দিয়ে জাস্ট কি x y কে গুণ করে দিলাম, তাহলে কত হবে 2xz মাইনাস 2yz প্লাস x মাইনাস y। এখন দেখি আমরা কাটাকাটি যাই কিনা, অবশ্যই কাটাকাটি যাবে। দেখো 2xy কাটা, তারপর 2xz কাটা, তারপরে 2yz প্লাস 2yz মাইনাস 2yz কাটা, তারপর এখানে y মাইনাস y কাটা, এখানে কত x প্লাস x মাইনাস x কাটা, এখানে প্লাস z মাইনাস z কাটা, x স্কোয়ার z আর কি কাটাকাটি যাবে না, আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে x স্কোয়ার y মাইনাস x স্কোয়ার z, তারপর কে থাকতেছে প্লাস y স্কোয়ার z মাইনাস x y স্কোয়ার, আর কে থাকতেছে x z স্কোয়ার মাইনাস y z স্কোয়ার। দেখো এটা কি আসলে খুব বেশি কঠিন না, এখানে জাস্ট আমি কি করছি, গুণ করে দিচ্ছি, গুণ করে দেওয়ার পর কাটাকাটি করে দিছি। এখন সিম্পলি জাস্ট এটা মানে যে কাটাকাটি যাওয়ার পর যেটা অবশিষ্ট থাকে সেটা এখন লিখছি। এখন আমরা কি করব, এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা এমন একটা সিস্টেম করবো যাতে করে প্রত্যেকটা জায়গায় আমার x মাইনাস ওয়াই আসে, x মাইনাস ওয়াই আসে। তাহলে এতে করে কি লাভ হবে সেটা আমি তোমাকে বোঝাচ্ছি। এখান থেকে আমি জেড স্কোয়ার কমন নিই, তাহলে x মাইনাস ওয়াই আসে। আবার এখান থেকে যে আমি কমন নিই, এখানে যদি আমি মনে করো যে কোথায় ওয়াই স্কোয়ার না, এখান থেকে আমি যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই যদি কমন নেই, তাহলে জেড থাকবে না, এটা হবে এই এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড। এখানে কমন নিয়ে নিই সরাসরি জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে কমন নাও, এক্স ওয়াই যদি কমন নেই তাহলে কি থাকবে এক্স মাইনাস ওয়াই। এখান থেকে আমি যদি এক্স ওয়াই কমন নেই তাহলে কত থাকবে এক্স মাইনাস ওয়াই। অনুরূপভাবে এখানে তাহলে কি হবে, দেখো এখানে যদি আমি জেড কমন নেই তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে যেমন আছে তেমনই এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস কত ওয়াই। তাহলে আমরা এখানে এক্স মাইনাস ওয়াই কমন যাবে, এখানে এক্স মাইনাস ওয়াই কমন যাবে, এখানেও এক্স মাইনাস ওয়াই কমন যাবে। তাহলে নিয়ে নাও এক্স মাইনাস ওয়াই যদি কমন যায় তাহলে থাকছে কত এক্স ওয়াই মাইনাস, এখানে এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার যদি সূত্র করি তাহলে কত থাকে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই আমার তো কমন চলে গেছে, থাকতেছে কত এক্স প্লাস ওয়াই। তাহলে মাইনাস, তাহলে এখানে ছোট্ট করে বলতে মাইনাস জেড এক্স প্লাস কত ওয়াই, তাহলে মাইনাস
জেড এক্স মাইনাস জেড এক্স মাইনাস জেড ওয়াই। তাহলে দেখো এখানে মাইনাস জেড এক্স মাইনাস জেড ওয়াই, আর এখানে জেড স্কোয়ার, এখানে কত জেড স্কোয়ার। ওকে 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 ওকে, তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে কত আসবে? এখানে তাহলে আমরা কমন নিই এখন এক্স মাইনাস ওয়াই। আমরা তাহলে কি কমন নিতে পারি? আমরা তাহলে যেটা কমন নিতে পারি সেটা হচ্ছে এইটা আর এটা, ওয়াই কমন নেই, তাহলে এক্স মাইনাস জেড। ওয়াই যদি কমন নেই তাহলে কত থাকবে? এক্স মাইনাস জেড। আর এই দুইটার মধ্যে কমন নেব কোনটা? আমরা যদি জেড কমন নেই তাহলে এক্স মাইনাস জেড। এক্স মাইনাস কত? জেড। এই বোঝা গেছে? তাহলে এক্স ওয়াই থেকে এই দুইটা থেকে কমন নিলাম কত? ওয়াই কমন নিলাম, থাকতেছে কত? এক্স মাইনাস জেড। আর এইটার থেকে মাইনাস জেড কমন নিলাম, কত থাকতেছে? এক্স মাইনাস জেড। এক্স মাইনাস কত? জেড। ওকে, তাহলে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড। একটা জিনিস না, আমরা যে একটা সুন্দর প্যাটার্ন করতে যাই তাহলে কিরকম হয়? এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। তাহলে এক্স মাইনাস ওয়াই এটা তো ঠিক আছে, ওয়াই মাইনাস জেড এটাও ঠিক আছে, খালি এটা কি আছে? এক্স মাইনাস জেড। তাহলে এটা কি করতে হবে? জেড মাইনাস এক্স, জাস্ট এটা কমন মাইনাস এক্স মাইনাস ওয়াই এটা ঠিক আছে, ওয়াই মাইনাস জেড এটা ঠিক আছে, জাস্ট এটা চেঞ্জ হবে জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স। এটি হচ্ছে আমাদের আনসার। মজার বিষয় কি জানো? উৎপাদকের বিশ্লেষণ এই দুইটাকে একটু স্টার দিয়ে দাও। পরের ক্লাসে এটা আমরা অন্য নিয়মে করবো। ঠিক আছে, ক্লাসে অন্য নিয়মে শিখবো। ঠিক আছে, তো অন্য নিয়মে শেখার জন্য বা অন্য নিয়মে করার জন্য তোমরা অবশ্যই, আমি আশা করি পরের ক্লাসে তোমরা করবা। ঠিক আছে, তো আজকে আমাদের পর্ব 1 বা পার্ট 1 এতটুকুই থাক, কারণ ক্লাসটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে। পরবর্তী ক্লাসে আলোচনা করবো হচ্ছে সমমাত্রিক প্রতিসম আর হচ্ছে চক্রক্রমিক বহুপদী।